গাড়িতে মুখ গোমড়া করে বসে আছে সায়রা আর তার পাশে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে আরাব। কিছুক্ষণ আগের কথা, সায়রা আর আরিশা যখন ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছিল তখন তাদের সামনে এসে দাঁড়ায় আরাব। তারপর একবার সায়রার দিকে তাকিয়ে পরক্ষণেই আরিশার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, গাড়িতে উঠে বস। আরিশা যেই না কিছু বলতে যাবে, আরাব তখন কণ্ঠস্বর আরো গম্ভীর করে বলে উঠল, গাড়িতে উঠে বসতে বলেছি আমি। নো আর্গুমেন্ট। আরিশা আর কিছু বলার সাহস পেল না। সে চুপচাপ গিয়ে পেছনের সিটে বসে পড়ল। সায়রাও আর কথা বাড়াতে চাইল না। সে যখন পেছনের সিটে বসতে যাচ্ছিল তখনই আরাব বলে উঠল, আমি কারো ড্রাইভার নই যে পেছনে বসে থাকবো। যে কোনো একজন সামনে এসে বসো। আরিশা তার রাগী ভাইয়ের পাশে সামনে বসতে কিছুতেই রাজি হলো না, তাই বাধ্য হয়ে সায়রাকেই সামনে বসতে হলো। তারপর থেকেই মুখ গোমড়া করে বসে আছে সায়রা। আরাব আর চোখে বারবার সায়রাকে দেখছে, তাই ঠোঁটের কোণে কিঞ্চিত বাঁকা হাসি ফুটে উঠলেও সে তা বুঝতে দিল না। সে আপন মনে ড্রাইভ করে চলেছে। সায়রার ধ্যান ভাঙলো ফোনের ভাইব্রেশনে। সে ফোন হাতে নিয়ে দেখলো জিরাফ ভাই কল দিয়েছে, যা দেখে সায়রার মুখে হাসি ফুটে উঠল। তার এই হাসি দেখে আরাবের ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। সায়রা কল রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে জারিফ বলল, ফুল, কোনো সমস্যা হয়েছে? কল করেছিলি কেন? কিছু প্রয়োজন? আরে জিরাফ ভাই, তুমি শান্ত হও। বলছি আসলে আমি আর আরু শপিং করতে যাওয়ার জন্য কাউকে পাচ্ছিলাম না, তাই তোমাকে কল করেছিলাম তুমি ফ্রি আছো কিনা দেখতে। আচ্ছা, তুমি কি এখন ফ্রি আছো? জিরাফ ভাই নামটা শোনা মাত্রই গাড়ির স্টিয়ারিং এ রাখা আরাবের হাত দুটো শক্ত হয়ে গেল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে সায়রার দিকে তাকালো। আমি এখন ফ্রি আছি। ওটি শেষ করে বের হয়েছি। এখন আপাতত আর কোনো ওটি নেই। কোথায় আছিস এখন? আমি আসবো। আমরা এখন বসুন্ধরা সিটি শপিং মলের দিকে যাচ্ছি। তুমি চলে এসো। মিস্টার সাওরিয়ার আমাকে আর আরুকে ড্রাইভ করে দিয়ে চলে যাবেন। তারপর তুমি, আমি আর আরু মিলে শপিং করব। আরাবের চোয়াল শক্ত হয়ে গেল। এদিকে ভাইয়ের রাগী মুখ দেখে আরিশা মিটমিট করে হাসছে। সে মনে মনে ভাবলো, ভাইয়া, এবার বুঝতে পারবে তুমি কি হারাচ্ছ। বসুন্ধরা সিটি শপিং মলের সামনে গাড়ি এসে থামতেই তাড়াতাড়ি নেমে পড়ল সায়রা আর আরিশা। কিন্তু আরাব গেল গাড়ি পার্ক করতে। গাড়ি পার্ক করে এসে সে সায়রা আর আরিশার সামনে দাঁড়ালো। আরাবকে আবারও ফিরে আসতে দেখে আরিশা অবাক হয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া, তুমি চলে যাবে না? আরাব গম্ভীর গলায় উত্তর দিল, আমারও কিছু কেনাকাটা করার আছে। আরিশা আর কিছু বলল না। আরাব তাদের ভেতরে আসতে বলে সামনের দিকে এগোতে লাগলো। আরিশা তার পেছন পেছনে গেলেও সায়রা সেখানেই দাঁড়িয়ে রইল। তা দেখে আরাব দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? আপনাকে বলবো কেন, আপনি যান না, নিজের কেনাকাটা করুন। আমার সাথে যেহেতু এসেছো, তাই তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে, সেজন্যই জিজ্ঞেস করছি। দায়িত্ব? ওটা নিতে জানেন আপনি? সায়রা কথাটা বেশ তাচ্ছিল্য ভরে বলল। আরাব বুঝতে পারল সায়রা তাকে কটাক্ষ করেই কথাটি বলেছে। সায়রার এই অবজ্ঞা কেন জানি আরাবের মনে খুব বিঁধল। হাসপাতাল থেকে ফেরার পর থেকেই সায়রা তাকে চরমভাবে এড়িয়ে চলছে। আরাব অনেকবার কথা বলার চেষ্টা করলেও সায়রা কোনো সুযোগ দিচ্ছে না। এমনকি শপিং এ আসার সময়ও আরাব ইচ্ছা করেই প্রথমে বারণ করেছিল, এই আশায় সে সায়রা হয়তো তাকে নিয়ে যাওয়ার জন্য কিছু বলবে। কিন্তু সায়রা তাকে কিছু না বলে সরাসরি জারিফকে কল করল এবং তাকে শপিং এর জন্য ডেকে নিল। আরাব নিজের ভাবনাগুলো চেপে রেখে কিছু বলতে যাবে, তার আগেই সায়রা জিরাফ ভাই বলে চিৎকার করে দৌড়ে চলে গেল। আরাব সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মনে মনে একরাশ ক্ষোভ জমা হলো। এই জারিফকে তো আমি দেখে নেব। নিজে বিয়ে না করে এখন ভাইয়ের বউয়ের পেছনে পড়ে আছে। সায়রা জারিফের সাথে শপিং মলের ভেতরে ঢুকে গেল। এদিকে আরাব রাগে ফুঁসছে। আর তা দেখে মিটমিট করে হাসছে আরিশা। সে আর কিছু না ভেবে সায়রা ও জারিফের পেছনে চলে গেল। আরাব নিজের রাগ সামলানোর আপ্রাণ চেষ্টা করে একটা লম্বা শ্বাস নিল। তারপর সেও গটগট পায়ে তাদের পিছু পিছু নিল। সায়রা, জারিফ আর আরিশা প্রথমে একটা শাড়ির দোকানে ঢুকলো। মেহেদি, গায়ে হলুদ এবং বিয়ের অনুষ্ঠানের জন্য আলাদা আলাদা ড্রেস কিনবে সায়রা আর আরিশা। তারা দোকানে আসতেই সেলসম্যান সুন্দর দেখে কিছু ড্রেস বের করে দিল। সেখান থেকে সায়রা নিজের আর আরিশার জন্য সুন্দর দুটি শাড়ি পছন্দ করে নিল। সেই সাথে শাশুড়ি আর নানুমণির জন্য শাড়ি কিনলো। বাকি প্রয়োজনীয় কেনাকাটা শেষ করে সায়রা এবার একটি পাঞ্জাবি দোকানে ঢুকলো। সেখানে শ্বশুরের জন্য পাঞ্জাবি নিল এবং আরেকটি সুন্দর পাঞ্জাবি দেখে
জারিফকে দাঁড় করিয়ে তার গায়ের সাথে ধরে দেখল। অলিভ রঙের পাঞ্জাবিটি গলার কাছে কিছুটা চিকন সিকোয়েন্সের কাজ। সায়রা জারিফের জন্য পাঞ্জাবি পছন্দ করছে, এই বিষয়টা যেন কিছুতেই হজম হচ্ছে না আরাবের। এতক্ষণ জারিফের সাথে হেসে হেসে কথা বলা আর কেনাকাটা করা সহ্য করলেও এখনকার এই ব্যাপারটা তার কাছে অনেক বাড়াবাড়ি মনে হচ্ছে। সায়রা নিজের বরের জন্য কিছু পছন্দ না করে আরেকজনের জন্য পাঞ্জাবি পছন্দ করে দিচ্ছে, এটি আরাবকে ভেতরে ভেতরে পুড়াচ্ছে। আরাব আর কিছু না বলে সোজা সায়রার সামনে গিয়ে সায়রার হাত থেকে পাঞ্জাবিটা নিয়ে নিল। তারপর বলল, এই পাঞ্জাবিটা আমার পছন্দ হয়েছে, এটা আমি নেব, তুমিও কে আরেকটা নিতে বলো। আরাব হুট করে হাত থেকে পাঞ্জাবিটা নেওয়ায় সায়রা বেশ অবাক হলো, কিন্তু তার কথা শুনে মনে মনে ভাবল, যাক ভালোই হয়েছে, লোকটার পাঞ্জাবিটা পছন্দ হয়েছে, না হলে আমার অনেক কষ্ট করতে হতো, আমি নিজে সরাসরি দিলেও তো কোনোদিন নিত না। সে এবার জারিফের দিকে তাকিয়ে বলল, জিরাফ ভাই চলো আমি তোমাকে অন্য একটা পছন্দ করে দিই। জারিফও আর কথা বাড়ালো না। সায়রা জারিফের জন্য প্রায় একই ডিজাইনের মধ্যে আরেকটি মেরুন রঙের পাঞ্জাবি পছন্দ করে দিল। আরাব পাঞ্জাবিটা নিয়ে তাদের থেকে আলাদা হয়ে গেল। সে সায়রার জন্য নিজের পছন্দ মতো একটি শাড়ি আর একটি লেহেঙ্গা কিনলো এবং সেগুলোর পেমেন্ট আলাদাভাবে করে দিল। কেনাকাটা শেষ করে জারিফ নিজের ফ্ল্যাটে চলে গেল। আরাব সায়রা আর আরিশাকে বাসায় ড্রপ করে দিল, কিন্তু বাড়িতে ঢোকার ঠিক আগেই আরবের ফোনে একটি মেসেজ এলো। সেটা দেখেই সে তড়িঘড়ি করে আবার বেরিয়ে গেল। ভেতরে এসে সায়রা আর আরিশা সোফায় বসলো। শ্বশুর শাশুড়ি আর নানুমণির জন্য আনা কাপড়গুলো যার যার হাতে তুলে দিল সায়রা। শ্বশুর শাশুড়ি সায়রার এমন মমতায় বেশ খুশি হলেন এবং তার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিলেন। সায়রা নিজের ড্রেসগুলো রুমে রেখে আরিশার ঘরে গেল স্নোকে খাবার দিতে। স্নোকে খাইয়ে তাকে কোলে নিয়ে নিচে নেমে এলো সে। তারপর সবার সাথে গল্প করতে করতে সন্ধ্যা কেটে গেল। এখন রাত 10টা বাজে। সায়রা রুমে এসে নিজের জন্য কেনা সবকিছু দেখতে লাগলো। তার শাশুড়ি কাল সকালে ফুপুর বাড়িতে রওনা হওয়ার কথা বলে আজ রাতে সবকিছু গুছিয়ে নিতে বলেছেন। সায়রা খেয়াল করলো তার কেনা ড্রেস ছাড়াও এখানে আরো দুটি প্যাকেট বেশি আছে। সে প্যাকেট দুটি খুলে দেখলো একটির ভেতরে অলিভ কালারের সাদা চিকন পাড়ের শাড়ি আর অন্যটিতে কালো রঙের ভারী সিকোয়েন্সের কাজ করা লেহেঙ্গা। ড্রেস দুটি সায়রার খুব পছন্দ হলো। সে ভাবতে লাগলো এগুলো কে কিনলো আর কখন কিনলো। আনমনেই বলে উঠলো, আমি তো এগুলো কিনিনি, তাহলে কে কিনলো? জিরাফ ভাই। কিন্তু জিরাফ ভাই কিনলে তো আমাকে বলতো। তবে কি আরিশা কিনেছে? কিন্তু সেও তো কিছু বলল না। আরিশাকে জিজ্ঞেস করতে হবে। যাই হোক, যেই কিনুক তার পছন্দ খুব ভালো। ড্রেসগুলো সত্যিই খুব সুন্দর। সায়রা ড্রেসগুলো একপাশে রেখে ব্যাগ গোছাতে লাগলো। সবকিছু দেখতে দেখতে হঠাৎ খেয়াল হলো সব কিনলেও চুড়ি কিনতে সে একদমই ভুলে গেছে। এটা বুঝতে পেরেই সায়রার মন খারাপ হয়ে গেল। এতক্ষণ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা আরাবের কপালে ভাঁজ পড়ল। সায়রার অজান্তেই সেই ড্রেসগুলো তার ব্যাগে রেখে দিয়েছিল এবং আড়ালে লুকিয়েছিল সায়রার খুশি দেখার জন্য। এতক্ষণ সায়রার মুখে হাসি থাকলেও হঠাৎ কেন মন খারাপ হয়ে গেল সেটা আরাব বুঝতে পারল না। সে এবার রুমে প্রবেশ করলো। সায়রা পায়ের শব্দ শুনে আরিশা ভেবেই পেছনে না ফিরে বিষণ্ণ কণ্ঠে বলে উঠল, আরু সবকিছু কিনেছি কিন্তু চুড়ি কিনতে ভুলে গেছি। এখন শাড়ি লেহেঙ্গার সাথে ম্যাচিং করে কি পরবো? এখন তো আর সময় নেই যে কিনে আনবো, কাল সকালেই তো বেরিয়ে যেতে হবে। এখন কি করি বলতো? কাউকে জবাব না দিতে দেখে সায়রা পেছনে ফিরে তাকালো। দেখলো আরাব তার দৃষ্টিতে তাকিয়ে আছে। সায়রা বেশ অবাক হলো। আরাবের চোখে সচরাচর সে অবজ্ঞা, অপমান আর তাচ্ছিল্য থাকতো। আজ সেখানে অন্যরকম এক দৃষ্টি। সায়রা বেশিক্ষণ সেই চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না। সে আর কথা না বাড়িয়ে নিজের কাপড়গুলো ব্যাগে গুছিয়ে নিল। তারপর ব্যাগটি একপাশে রেখে বিছানায় শুয়ে পড়ল। সায়রাকে ওভাবে মন খারাপ করে শুয়ে পড়তে দেখে আরাব যেভাবে এসেছিল সেভাবেই নিঃশব্দে বেরিয়ে গেল। প্রায় 3 ঘন্টা পরে নিঃশব্দে রুমে প্রবেশ করলো আরাব। তার হাতে একটি বড় বক্স। সে হাতের বক্সটি সোফার উপরে রেখে ওয়াশরুমে ঢুকে গেল এবং কিছুক্ষণ পর গোসল করে বেরিয়ে এলো। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে সে সায়রার লাগেজের কাছে এগিয়ে গেল। সোফায় রাখা বক্সটি খুলে সেখান থেকে সায়রার কাপড়ের সাথে ম্যাচিং করে এবং আরো কয়েক ডজন চুড়ি লাগেজের ভেতরে ঢুকিয়ে দিল। বাকি চুড়িগুলো সে সায়রার কসমেটিক্স রাখার জায়গায় গুছিয়ে রাখলো। চাইলেও সব চুড়ি লাগেজের ভেতর দেওয়া সম্ভব ছিল না,
কারণ সেই বড় বক্সটি পুরো 143 ডজন চুড়ি আছে, ভিন্ন ভিন্ন রং আর ডিজাইনের। আরাব যখন সায়রার মন খারাপ দেখেছিল তখনই সে আবারও শপিং মলে গিয়েছিল, কিন্তু রাত বেশ হওয়ায় অনেক দোকানই বন্ধ ছিল। সে দু একটি দোকান খোলা ছিল, সেখান থেকে একটি বড় চুড়ির দোকানে গিয়ে আরাব সব ডিজাইনের আর সব কালারের চুড়ি চাইলো। তখন দোকানদার বলল, স্যার আপনি চাইলে এই 143 ডজনের বিশেষ বক্সটি নিতে পারেন। এখানে অনেক ইউনিক ডিজাইন আর অনেক কালারের কম্বিনেশন আছে। আর এই বক্সটি যদি আপনি আপনার স্ত্রী বা প্রিয়তমাকে গিফট করেন তবে তিনি অনেক বেশি খুশি হবেন। কারণ 143 মানে হলো আই লাভ ইউ। আপনি তাকে সরাসরি না বলেও এই উপহারের মাধ্যমে ভালোবাসার কথা জানিয়ে দিতে পারবেন। আরাব অত কিছু না ভেবেই চুড়ির বক্সটি কিনে নিয়েছিল। তার কাছে শুধু চুড়িগুলো দেখেই সায়রার মুখের হাসি ফিরে আসাটাই ছিল আসল। সে পেমেন্ট করে বক্সটি নিয়ে বাসায় ফিরল। ফিরতে ফিরতে রাত প্রায় 2টা বেজে গেছে। আরাব এবার নিঃশব্দে খাটের পাশে এগিয়ে এসে দাঁড়ালো। সে দেখলো সায়রা কত নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় সায়রার মুখটা কতই না মায়াবী লাগছে। মনে হচ্ছে পৃথিবীর সব মায়া যেন এই একটি মুখেই ঢেলে দেওয়া হয়েছে। আরাবের এখন নিজেকে নিজেই মারতে ইচ্ছা করছে। কেন সে আগে মেয়েটাকে ভালো করে দেখলো না? আরাব সায়রার পাশে শুয়ে পড়ল। তারপর খুব আলতো করে সায়রাকে নিজের বুকের ওপর টেনে নিল। সে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সায়রার ঘুমন্ত মুখের দিকে। আরাব এবার সায়রার গলায় মুখ গুজে দিল। আরাবের উষ্ণ নিঃশ্বাস আর দাড়ির খোঁচা লাগতেই ঘুমের ঘোরে শিউরে উঠল সায়রা। তবে তন্দ্রা এতটাই গভীর ছিল যে তার ঘুম ভাঙল না। সায়রা উল্টো ঘুমের মধ্যেই আরাবকে জড়িয়ে ধরে আবার গভীর ঘুমে তলিয়ে গেল। এদিকে সায়রার গলায় মুখ গুজে থাকা অবস্থায় আরাব নিজের কণ্ঠে একরাশ আবেগ মিশিয়ে বলে উঠল, আমার একান্ত মায়াপরী। আরাব সায়রাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে যেন একটু ছেড়ে দিলেই সে আবার হারিয়ে যাবে। আরাব এবার সন্ধ্যার কথা ভাবতে লাগলো। সায়রা আর আরিশাকে ড্রাইভ করে দিয়ে যখন সে হন্তদন্ত হয়ে বেরিয়ে গিয়েছিল তখন মূলত ফারহানের একটি মেসেজ দেখেই সে ওভাবে তাড়াহুড়ো করে চলে গিয়েছিল। ফারহান সেখানে আগে থেকেই বসেছিল। আরাবকে পৌঁছতে দেখেই ফারহান কিছুটা গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, তুই যাকে খুঁজছিস তাকে যদি পেয়ে যাস তবে সায়রার কি হবে ভেবে দেখেছিস? ফারহানের কথা শুনে চমকে উঠল আরাব। ফারহান কি বলতে চাইছে? আরাব এবার ফারহানের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, ফারহান তুই তো আমার জীবনে ঘটে যাওয়া সবকিছুই জানিস। আমি সায়রাকে বিয়ে করেছি বাধ্য হয়ে। বিয়ের রাতে তাকে অপমান করে 10 লাখ টাকা দিয়ে আমার জীবন থেকে চলে যেতে বলেছিলাম। যখন দেখলাম টাকার প্রতি তার কোনো লোভ নেই তখন তাকে দেখা হলেই আমি অপমান আর অবহেলাই করেছি, যাতে সায়রা আমাকে ঘৃণা করে আমার জীবন থেকে দূরে চলে যায়। আমার পরিকল্পনা কাজেও লেগেছে। সায়রা এখন আমাকে এড়িয়ে চলে, কিন্তু এখন সেটা আমার একটুও ভালো লাগছে না। সায়রা আমাকে বাদ দিয়ে জারিফকে অনেক বেশি ভরসা করে, গুরুত্ব দেয়, এটা আমি সহ্য করতে পারছি না। ওদের দুজনকে একসাথে দেখলে বা ভাবলেই আমার দম বন্ধ হয়ে আসে। ফারহান, আমি জানি মায়াপরীকে এবার সে দেখতে কেমন, কিন্তু এখন সায়রাকে দেখলে মনে হয় এই তো আমার মায়াপরী আমার কাছেই আছে। আমার সেই না দেখা মায়াপরীকে কারোর সাথে কল্পনা করলেও যেমন অস্থির লাগতো, 4 বছর আগে তাকে হারানোর পরে যেমন পাগল পাগল লাগতো, এখন সায়রা আমাকে ছেড়ে চলে যাবে ভাবলেই ঠিক তেমনটা লাগছে। আমার বারবার মনে হচ্ছে সায়রাই হয়তো আমার মায়াপরী, কিন্তু তোর কথা শুনে এখন মনে হচ্ছে আমি ভুল। আরাবের কথাগুলো মন দিয়ে শুনলো ফারহান। এরপর আরাবের দিকে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করলো, তুই একটা কথা আমাকে সত্যি করে বলতো, তোর কাকে চাই, সায়রাকে নাকি তোর সেই মায়াপরীকে? আরাব উদাস হয়ে বলল, আমি কিছু বুঝতে পারছি না ফারহান। সায়রা আমাকে ছেড়ে চলে যাবে ভাবলেই আমার অস্থির লাগছে। আমি কি সায়রার মধ্যে মায়াপরীকে খুঁজছি, নাকি আমার মন এটা বিশ্বাস করে নিয়েছে যে সায়রাই আমার মায়াপরী? কি করব কিছুই বুঝতে পারছি না। আচ্ছা শোন, তুই তোর মায়াপরীকে হারিয়ে যেভাবে এদিক ওদিক খুঁজছিস, পাগল হয়ে যেভাবে নামাজ পড়ে আল্লাহর কাছে ওকে ভিক্ষা চেয়েছিস, ধরে নে তুই তাকে পেয়ে গেছিস। অথচ এতদিন সে ছিল না, তুই দিব্যি ভালো ছিলিস। কিন্তু এখন তুই ভাব, তোর জীবনে সায়রা নেই, তখন তোর কেমন লাগছে? তুই কি সায়রাকে ছাড়া থাকতে পারবি? ফারহানের কথা শুনে আরাব চোখ বন্ধ করে ভাবতে লাগলো। তার মাথায় 4 বছর আগের সেই হাহাকার আর বর্তমানে সায়রার মুখটি বারবার ভেসে আসতে লাগলো। হঠাৎ চোখ খুলে ফেললো আরাব। তারপর মাথা নিচু করে বলে উঠল,
ফারহান, আমি হয়তো সায়রার মাঝে মায়াপরীকে খুঁজি, কিন্তু এখন যদি আমার কল্পনায় সেই মায়াপরী আমার সামনে এসে দাঁড়ায় আর অন্য পাশে সায়রা থাকে আর আমাকে বলা হয় যে কোনো একজনকে বেছে নিতে, তবে আমি চোখ বন্ধ করে সায়রাকেই চাইবো। হ্যাঁ, ৪ বছর আগে আমি মায়াপরীর জন্য পাগল হয়ে এদিক ওদিক খুঁজে বেরিয়েছি। শেষমেশ নামাজে দাঁড়িয়ে তাকে ভিক্ষা চেয়েছি। কিন্তু হয়তো আমার চাওয়াই ভুল ছিল বা সেটা আমার জন্য সঠিক ছিল না। তাই আল্লাহ আমাকে সেই মায়াপরীকে দেননি। মায়াপরী আমার জীবনের একটা সুন্দর স্বপ্ন ছিল। যে স্বপ্নটা আমি এখন সায়রার মধ্য দিয়ে উপভোগ করতে চাই। এতদিন কেমন ছিলাম জানি না, কিন্তু সায়রা আসার পর থেকেই ওর মুখের দিকে তাকালে মনে হয় আমার মায়াপরীকেই দেখছি। আমি এখন আর চাই না কল্পনার সেই মায়াপরী সামনে আসুক। আমি এখন সায়রাকে নিয়েই বাঁচতে চাই। সায়রা আমার জীবনে নেই ভাবলেই দম বন্ধ হয়ে আসছে। যা গত ৪ বছরে মায়াপরী না থাকার সময়ও হয়নি। আমার এখন শুধু সায়রাকেই লাগবে, আর কাউকে না। আরবের কথাগুলো শুনে মুচকি হাসল ফারহান। তারপর তার কাঁধে হাত রেখে বলল, আমি শুধু তোকে এই উপলব্ধিটা করাতে চেয়েছিলাম যে তুই আসলে কাকে চাস, কল্পনার মায়াপরী নাকি তোর বিয়ে করা সেই বউ সায়রাকে। এখন তো তুই বুঝতে পেরেছিস তোর মন আসলে কি চায়। আমি খুব খুশি যে তুই তোর জীবনে ভালো থাকার কারণ হিসেবে একজনকে খুঁজে পেয়েছিস। এবার তবে জেনে নে তোর মায়াপরী আসলে কে। ফারহানের কথা শেষ হওয়ার আগেই আরাব তাকে জড়িয়ে ধরে বলল, মায়াপরী কে সেটা আমি আর জানতে চাই না। তুইও তার খোঁজ করা বন্ধ করে দে। শুধু এটুকুই খোঁজ নে যে আমাদের সেই বন্ধুটি এখন কোথায় আছে আর কেমন আছে। এটুকুই আমার জন্য যথেষ্ট। আর আমাকে এই সত্যিটা উপলব্ধি করানোর জন্য তোকে অনেক ধন্যবাদ। সত্যি বলছি, আমার আর কাউকে চাই না। আজ থেকে সায়রাই আমার মায়াপরী, আমার বউ, আমার আইডি। কথাগুলো বলে হাসি মুখে সেখান থেকে বেরিয়ে গেল আরাব। তার যাওয়ার পথের দিকে তাকিয়ে ফারহান একা একাই বিড়বিড় করে বলে উঠল, তোর জন্য সারপ্রাইজ আরো বাকি আছে বন্ধু। নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো আরাব। সে সায়রাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরল। সায়রার শান্ত মুখের দিকে তাকিয়ে অনুতপ্ত কণ্ঠে বিড়বিড় করে বলল, আইরি, ক্ষমা করে দাও আমাকে। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অবহেলা আর অপমান করেছি। সবকিছুর জন্য তোমার এই মিস্টার সাওরিয়ারকে ক্ষমা করে দাও। আজ থেকে আমি শুধু তোমার, আর কারণ না। তুমি শুধু আমার, শুধু এই আরব শাহরিয়ারের। আমার জিনিসে আমি অন্য কারোর নজর বরদাস্ত করব না। কথাগুলো বলে আরাব মুচকি হেসে সায়রার মাথায় ঠোঁট ছোঁয়ালো। সায়রার চুলে সেই মিষ্টি ও মন মাতানো ঘ্রাণ নাকে আসতেই আরাব যেন এক ঘোরের মধ্যে তলিয়ে গেল। সেই সুবাস আরাবের রন্ধ্রে রন্ধ্রে এক অদ্ভুত নেশা ধরিয়ে দিচ্ছে। আরাব নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে সায়রার চুলে মুখ ডুবিয়ে দিয়ে ধীরে ধীরে ওর ঘাড়ের কাছে ঠোঁট নামিয়ে আনলো। পরম আবেশে সে সায়রার গলায় ছোট ছোট চুমু দিতে লাগলো। ঠিক তখনই সায়রার ঘুমের ঘোরে কেঁপে উঠতে লাগলো। সেই কম্পন আরাবকে বাস্তবে ফিরিয়ে আনলো। সে তড়িঘড়ি করে সায়রার কাছে থেকে সরে এলো। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, বুকটা ধড়ফড় করছে। নিজেকে ধমক দিয়ে সে মনে মনে বলল, এটা কি করতে যাচ্ছিলি তুই আরাব? তুই ওকে ভালোবাসিস ঠিকই, কিন্তু তোর করা ভুলের কারণে মেয়েটা তো তোকে ঘৃণা করে। ওর সম্মতি ছাড়া ওর এতটা কাছে যাওয়ার অধিকার কি তোর আছে? আরাব বড় একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। আর কোনো কথা না ভেবে সায়রাকে বুকের মাঝে টেনে নিয়ে শুয়ে পড়ল। আজ তার আর কিছু চায় না, শুধু এই অভিমানী মেয়েটা তার আলিঙ্গনে থাকলেই হবে। এই মেয়েটার মনে নিজের জন্য বিশ্বাস আর ভালোবাসা নতুন করে ফিরিয়ে আনতে হবে। এটাই এখন আরাবের একমাত্র লক্ষ্য। এরপর দীর্ঘ ৪ বছর পর এক পরম শান্তির ঘুমে তলিয়ে গেল আরাব। আরো একটি সুন্দর ভোরের সূচনা। আকাশের বুক থেকে অন্ধকারের রেশ তখনও পুরোপুরি কাটেনি। পূব আকাশে কেবল আবছা আলোর রেখা ফুটে উঠেছে। পাশের মসজিদ থেকে আজানের সুমধুর ধ্বনি ভেসে আসতেই আরাবের ঘুমটা হালকা হয়ে এলো। সে আস্তে আস্তে চোখ খুলে সায়রার স্নিগ্ধ ঘুমন্ত মুখটি দেখতে পেল। সায়রা বিড়াল ছানার মতো ঘাপটি মেরে আরাবের বুকের ওপর শুয়ে আছে। দৃশ্যটি দেখে আরাবের ঠোঁটে এক চিলতে মায়াবী হাসি ফুটে উঠল। সে সায়রাকে আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, গুড মর্নিং আইরি। এরপর সায়রার কপালে আলতো করে চুমু দিয়ে তাকে বিছানায় শুইয়ে দিল সে। গায়ে ভালো করে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিয়ে আরাব ওয়াশরুমে চলে গেল। অজু করে নামাজের জন্য বেরিয়ে গেল সে। আরাব যাওয়ার কিছুক্ষণ পরেই সায়রার ঘুম ভাঙলো। ঘড়িতে সময় দেখলো ৫টা ২০। সায়রা ভাবলো সচরাচর আজানের শব্দেই তার ঘুম ভেঙে যায়,
তাহলে আজকের কেন ভাঙলো না? সে আর কিছু না ভেবে দ্রুত ফ্রেশ হয়ে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করার জন্য সায়রা বারান্দায় চলে গেল। ভোরের স্নিগ্ধ বাতাস গায়ে মেখে কোরআন তেলাওয়াত করার মাঝে এক অন্যরকম প্রশান্তি আছে। সায়রা যখন তেলাওয়াতের মগ্ন, ঠিক তখনই রুমে প্রবেশ করলো আরাব। সায়রাকে রুমে দেখতে না পেয়ে আরাবের ভ্রু কুঁচকে গেল। এদিকে ওদিকে তাকিয়ে দেখার সময় তার কানে এলো সেই চিরচেনা মিষ্টি কণ্ঠস্বরের কোরআন তেলাওয়াত। আরাব ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে গেল। ঠিক বিয়ের প্রথম দিনের মতোই একটি দৃশ্য। সেদিন আরাবের মনে কেবল কৌতূহল ছিল, আর আজ সে জানে এই কণ্ঠস্বরটি তার আইরির। সেদিনের মতো আবারও বারান্দার দরজায় এসে দাঁড়ালো আরাব। সায়রাকে এক মুহূর্তে এক অনন্য সুন্দর লাগছে। হয়তো মানুষ ঠিকই বলে, ভালোবাসার মানুষকে সময় মতো একটু বেশি সুন্দর মনে হয়। সে যেমনই হোক না কেন। আরাব নিজের মনে মনে কয়েকবার আওড়ালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারণ নজর না লাগুক আমার আইডির ওপর। সায়রার কোরআন তেলাওয়াত শেষ না হওয়া অবধি আরাব বারান্দার দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে তাকে দেখছিল। তেলাওয়াত শেষ করে সায়রা কোরআন শরীফটি বন্ধ করে বুকে জড়িয়ে ধরল। যখনই রুমে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো, দেখলো দরজায় আরাব দাঁড়িয়ে আছে। সায়রা খেয়াল করেছে কয়েকদিন ধরে আরাব আর আগের মতো তার সাথে খারাপ ব্যবহার করছে না, বরং কেন জানি এক অদ্ভুত মোহময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। যে দৃষ্টির দিকে সায়রা বেশিক্ষণ তাকাতে পারে না। তাকালেই এক অজানা ঘোরের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। সায়রা তড়িঘড়ি করে চোখ নামিয়ে নিল এবং আরাবকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলো। আরাবের মোটেও ভালো লাগলো না যে তার আইরি তাকে কিছু না বলে চলে যাচ্ছে। সে পেছন থেকে গম্ভীর অথচ মায়াবী কণ্ঠে ডেকে উঠল, আইরি! কি ছিল কে জানে আরাবের সেই ডাকে। সায়রার চলন্ত পা দুটো যেন মেঝেতে আটকে গেল। সায়রাকে থেমে যেতে দেখে আরাবের ঠোঁটে জয়ের হাসি ফুটে উঠল। সে এবার একদম সায়রার সামনে গিয়ে দাঁড়ালো। সায়রা প্রবল কৌতূহল নিয়ে আরাবের দিকে তাকিয়ে আছে। তার নাম তো সায়রা, তবে মিস্টার সাওরিয়ার তাকে আইডি বলে ডাকছেন কেন? আরাব সায়রার চোখে কৌতূহল দেখিয়েও কিছু বলল না, বরং সে কথা পাল্টে সায়রাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, সবার সাথে বিয়েতে না গেলে হয় না? তুমি তো ওখানে কাউকে চেনো না, গিয়ে কি করবে? তার চেয়ে বরং আমার সাথে এখানেই থেকে যাও।